বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যারা ভর্তি হওয়ার যারা আমাদের সাথে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন এবং যারা এখন পর্যন্ত তাদের পছন্দসই বিশ্ববিদ্যালয় হয়তোবা নিশ্চিত করতে পারিনি, তাদের উদ্দেশ্য আমাদের এই আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এখান থেকে সমাধান করে নেওয়ার জন্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা গত বছর পরীক্ষাতে আসছিল সেই কোশ্চেনটা আমরা আজকের ক্লাসে সবাই মিলে সমাধান করব। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কেন টার্গেট করছি, কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আর তার পাশাপাশি আমরা গত দিনকার ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সমাধান করেছিলাম। তো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যে ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি সেখানে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওয়াইজ, বিশেষ করে অ্যাকাউন্টিং ক্লাসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে যদি আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দেন তাহলে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন প্যাটার্ন কিন্তু ভিন্ন। সো আপনি যদি প্যাটার্ন না বুঝতে পারেন তাহলে আপনি গত বছর যেমন ভালো ফলাফল করতে পারেন নাই, এই বছরও আপনার ওই একই অবস্থা থাকবে। সো আপনার অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমি চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা এমনভাবে আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য যে আপনার টার্গেট যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে গত দিনকার ক্লাসে আলোচনা করা হয়েছে যে রাজশাহীর কোশ্চেন কী ধরনের আসে, কীভাবে সলভ করতে হয়। আজকের ক্লাসে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা গুচ্ছের প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সকল জায়গাগুলোতে অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে সেইখানের বিগত বছরের কোশ্চেন সলভ করলে আপনার মোটামুটি একটা ধারণা সৃষ্টি হবে যে আসলে প্রশ্নের ধরনটা কেমন হয়, কি কি বিষয়গুলো পড়তে হবে, বুঝতে হবে। এগুলো সবাই মিলেই আমরা আশা করি বুঝতে পারবো। আসেন সবাই মিলে শুরু করে দিতে চাই আমাদের গত বছরের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। এটা আমাদের শেয়ার ইস্যু এই টপিক থেকে আসা। শেয়ার ইস্যু টপিকের একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা শেয়ার অবহারের পরিমাণ কত টাকা। শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে যে জোহা কোম্পানি তাদের প্রতিটি শেয়ার তারা 100 টাকা করে মোট 50,000 শেয়ারে অনুমোদিত মূলধন নিয়ে তারা নিবন্ধিত। আচ্ছা, তার মানে প্রত্যেকটা শেয়ারের মূল্য কত টাকা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শেয়ারের মূল্য বলা 100 টাকা করে। শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। তারপর বলা আছে কোম্পানি 10% বাট্টায়, বাট্টায় মানে অবহার, বাট্টা মানে অবহার কত 10%, তারা 80% শেয়ার ইস্যু করেছে। তাহলে আমাদের টোটাল শেয়ার সংখ্যা কত? টোটাল শেয়ার সংখ্যা 50,000। এই 50,000 শেয়ারের মধ্যে আমরা ইস্যু করতেছি 80%। তাহলে শুরুতেই আমরা একটু বের করে নিতে চাই আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। ইস্যুকৃত শেয়ার আমরা কতটা শেয়ার ইস্যু করেছি এই সংখ্যাটা সবার প্রথমে আমরা খুঁজে বের করব। আমাদের অনুমোদিত শেয়ারের সংখ্যা 50,000, যার 80%, 80% অর্থাৎ 80 ডিভাইডেড বাই 100, কাটাকাটি যদি করেন দুইটা শূন্য যদি আপনি কেটে দেন তাহলে আপনার আসবে সংখ্যাটা 40,000। দ্যাট মিন্স আপনি 40,000 শেয়ার, 40,000 শেয়ার আপনি কি করছেন, 40,000 শেয়ার আপনি ইস্যু করেছেন। এখন নির্ণয় করতে বলা আপনাকে যে আপনার শেয়ার অবহারের পরিমাণটা কত। তো আমরা শেয়ার ইস্যু করছি কত, 40,000, কত পার্সেন্ট বাট্টায় ইস্যু করছি, 10% বাট্টায়। তাহলে আমরা নির্ণয় করে নেই আমাদের শেয়ার প্রতি অবহারের পরিমাণ। শেয়ার প্রতি অবহার, প্রত্যেকটা শেয়ারে অবহার কত করে হবে। আমাদের শেয়ারের লিখিত মূল্য দেওয়া ছিল 100 টাকা, আর এর উপর অবহারের পরিমাণ 10%। আমরা জানি সবাই 100 টাকা এর 10% করলে কত আসবে, 10 টাকা। তার মানে প্রত্যেকটা শেয়ারে অবহারের পরিমাণ কত, 10 টাকা। তাহলে আমরা নির্ণয় করে ফেলবো আমাদের কোশ্চেনের সমাধান যে শেয়ার অবহারের পরিমাণ, শেয়ার অবহারের পরিমাণ টোটাল শেয়ার যা আপনি ইস্যু করেছেন তার সংখ্যা 40,000 শেয়ার। আর এই 40,000 শেয়ার এর প্রত্যেকটার জন্য
প্রত্যেকটার জন্য অবহারের পরিমাণ হচ্ছে আমাদের 10 টাকা করে, তাহলে গুণ দিব হচ্ছে আমরা এখানে 10 টাকা। এবার আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন যে আমাদের কোশ্চেনের সমাধান করলে মান কত আসে। 40,000 শেয়ার 10 টাকা করে, 40,000 ইস্যুকৃত শেয়ার আপনি গুণ দিচ্ছেন হচ্ছে 10 করে। 40,000কে যখন আপনি 10 দিয়ে গুণ করবেন সমান আপনার কোশ্চেনের উত্তর চলে আসবে 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা হচ্ছে কিসের পরিমাণ? 4 লক্ষ টাকা হচ্ছে আমাদের শেয়ার অবহারের পরিমাণ। এই হচ্ছে কোশ্চেনের সমাধান, শেয়ার অবহারের পরিমাণ। বিস্তারিত লিখে সমাধান করলাম, সময় নিয়ে সমাধান করলাম, বাট এত কিছু লেখা তো আপনাকে পরীক্ষার হলে লিখতে হবে না। পরীক্ষার হলে শুধু আপনি ক্যালকুলেশন করে উত্তরটা খুঁজে বের করে ফেলবেন। তাহলে আপনি ইস্যুকৃত শেয়ারের সংখ্যাটা বের করে নিচ্ছেন, তারপরে প্রত্যেকটা শেয়ারের অবহারের পরিমাণ খুঁজে বের করছেন, তারপরে গিয়ে কোশ্চেনের সমাধান নির্ণয় করার জন্য আপনি শেয়ারের সংখ্যা অবহারের পরিমাণ গুণ দিয়ে অ্যান্সারে পৌঁছে যাচ্ছেন। সঠিক উত্তর হবে হচ্ছে 4 লক্ষ টাকা। যারা যারা এখন পর্যন্ত ক্লাসে আমার সাথে জয়েন করতে পেরেছেন তারা আমাকে জানাবেন যে আপনাদের এই কোশ্চেনটা বোধগম্য হয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা, এই প্রশ্ন বুঝতে পারছি কিনা। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, AAA এর পূর্ণরূপ। সাধারণত এরকমের পূর্ণরূপ পরীক্ষাতে খুব একটা আসে না, তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যেই এই টাইপের প্রশ্ন করে রাখে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তারপরে আপনার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে আপকামিং পরীক্ষা আছে সামনে, তারপরে হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে মাঝে মধ্যে এই রকমের পূর্ণরূপ জনিত প্রশ্ন এসে থাকে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে AAA এর পূর্ণরূপ কি? AAA এর পূর্ণরূপ হচ্ছে স্যার আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বার অপশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আর এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এইটা এস্টাবলিশড হয়েছে বা গঠিত হয়েছে সালটা হচ্ছে 1916 সালে গঠিত হচ্ছে এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এইটা হচ্ছে বেসিক্যালি আমেরিকাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইখানে যে সমস্ত অ্যাকাউন্টিংয়ের টিচাররা আছেন, ইনস্ট্রাক্টররা আছেন, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে যারা পাঠদান করেন শিক্ষক, তাদেরকে নিয়ে একটা সংগঠন আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এটা বেশ বড় সড়ো একটা কমিউনিটি, যে জায়গাতে অসংখ্য পরিমাণ অ্যাকাউন্টেন্ট যারা হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, শিক্ষকতা করেন, তারা মিলে এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এইটা তৈরি হয়েছে। এই AAA এটার পাশাপাশি আরও কয়েকটা পূর্ণরূপ আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবেন পরীক্ষায় আসার মতো। সেটা হচ্ছে FASB, তারপরে হচ্ছে GAAP গ্যাপ এর এলাবোরেশন, তারপরে হচ্ছে IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারপরে পরীক্ষাতে এইটা সহজ তাও আসে ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এই নামগুলো একটু আপনারা ভালো মতো পড়ে রাখবেন যে এগুলোর পূর্ণরূপগুলো কি হইতে পারে। তারপরে আরও ভালো মতো পড়বেন সেটা হচ্ছে FRC ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এর পূর্ণরূপ কি হতে পারে। তারপরে হচ্ছে AICPA আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এইটার নাম দেওয়া। তো মোটামুটি যে কয়টা নাম আমি লিখে দিছি এই টাইপের নামগুলোই মোটামুটি পরীক্ষার মধ্যে আসে। আরও একটা নাম আপনি চাইলে পড়তে পারেন SFAC। এইগুলার সবগুলারই এলাবোরেশন আপনি যে কোনো বইতে বা যে কোনো লেকচার শিটে ডেফিনেটলি পেয়ে যাবেন। তো এই নামগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে পড়ে রাখবেন যাতে যে কোনো পূর্ণরূপ পরীক্ষাতে আসলে খুব সহজেই যাতে আপনি অ্যান্সার করে ফেলতে পারেন। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, এইটা বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাস্ট সিম্পলি রিপিট হয়েছে। দেখেন এই প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করা হচ্ছে যে উদ্বৃত্তপত্র যার আধুনিক নাম হচ্ছে স্যার আর্থিক অবস্থার বিবরণী। উদ্বৃত্তপত্র অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী, আর এই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা হচ্ছে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব এই 3টা উপাদানকে দেখিয়ে থাকি। প্রশ্নটা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কোন ধারণাটি গণ্য করা হয় না, মানে বিবেচনা করা হয় না। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করা হবে না, যেই নীতিটার প্রয়োগ এখানে ঘটবে না,
খেয়াল করেন, আমরা জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কি করা হয়, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এই উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী কি করা, প্রস্তুত করা হয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় যেই ধারণা অনুযায়ী, তার নাম হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। তার মানে চলমান প্রতিষ্ঠান ধারণা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে। তারপরে হচ্ছে পূর্ণ প্রকাশ যেই নীতি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আপনি কি করেন, আপনি হিসাব বিজ্ঞানে যে সমস্ত নিয়ম কানুনগুলো প্রয়োগ করছেন, যে সমস্ত নোটগুলো আপনি লিখতেছেন, সেগুলোকে কি করা হয়, ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়। যে অবচয় ধার্যে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বা আপনার বিনিয়োগের বাজার মূল্য নির্ধারণ, সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়েছে, সকল তথ্যগুলো পূর্ণ প্রকাশ ধারণা অনুযায়ী প্রকাশ করতে হয়, এটাও গণ্য করা হয়। তারপর হচ্ছে ঐতিহাসিক ব্যয় ধারণা। ঐতিহাসিক ব্যয় ধারণা যার নাম হচ্ছে ক্রয় মূল্য নীতি, যা আপনার স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্থায়ী সম্পত্তিকে আমরা ক্রয় মূল্য লিপিবদ্ধ করি। সো এই তিনটা বিষয় গণ্য করা হয়, বিবেচনা করা হয়। যেটা উত্তর হবে এই প্রশ্নের সেটা হচ্ছে মিলকরণ নীতি। আর মিলকরণ নীতি দ্বারা কি করা হয়, মিলকরণ নীতি ব্যবহার করা হয় হচ্ছে ব্যয় লিপিবদ্ধ করার জন্য। ব্যয় বা খরচ, ব্যয় লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে কোন নীতি, মিলকরণ নীতি। তাহলে মিলকরণ নীতি এইটা প্রয়োগ করা হয় যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করি সেই ক্ষেত্রে। তাহলে আয় বিবরণী প্রস্তুতে মিলকরণ নীতি বিবেচিত হয়। তাহলে মিলকরণ নীতি বিবেচনা করা হবে আয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে, উদ্বৃত্তপত্র প্রস্তুতে এটা বিবেচিত হবে না। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। দেখেন বুঝে উঠতে পারছি কিনা। এই টাইপের প্রশ্নগুলোতে আপনার ফুল কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করাটা কিছুটা ডিফিকাল্ট। তো আশা করি এখন থেকে এরকম বিশ্লেষণ করে বুঝে বুঝে আপনারা কোশ্চেনগুলো সমাধান করবেন ইউনিভার্সিটি ওয়াইজ, তাহলে মোটামুটি সেকেন্ড টাইমের প্রস্তুতি খুব একটা কঠিন মনে হবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। এটা অনুপাত বিশ্লেষণের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে কোন লেনদেনটা চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? চলতি অনুপাত প্রভাবিত হবে না কোনটার মাধ্যমে? চলতি অনুপাত প্রভাবিত হবে না। আমরা জানি যে চলতি অনুপাতের মধ্যে কি কি বিষয় থাকে। চলতি অনুপাতের নিয়মটা হচ্ছে চলতি সম্পত্তি এইটাকে ভাগ করতে হয় কি দ্বারা, চলতি দায়ের পরিমাণ দ্বারা। চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এখানে যদি আপনার চলতি সম্পত্তির পরিমাণটা বাড়ে এবং কমে, চলতি দায়ের পরিমাণ বাড়ে অথবা কমে, তখন চলতি অনুপাত কি হবে না, প্রভাবিত হবে না। এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এ নাম্বার অপশন, দেনাদার থেকে নগদে আদায়। দেনাদার থেকে যদি নগদ টাকা আদায় করেন তাহলে আপনার চলতি সম্পত্তি একবার বৃদ্ধি পায়, চলতি সম্পত্তি আরেকবার হ্রাস পায়। দেনাদার থেকে নগদ টাকার আদায়, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। চলতি সম্পত্তি বাড়লো, চলতি সম্পত্তি কমলো, তার মানে চলতি সম্পত্তির পরিমাণটাই অপরিবর্তিত থাকতেছে। তাহলে চলতি অনুপাত কোনোভাবে প্রভাবিত হবে না। তাহলে মনে রাখবেন, আপনার চলতি সম্পত্তির পরিমাণের বৃদ্ধি এবং হ্রাস একসাথে ঘটলে, অথবা চলতি দায়ের পরিমাণের বৃদ্ধি এবং হ্রাস একসাথে ঘটলে চলতি অনুপাত প্রভাবিত হবে না। তাহলে চলতি সম্পত্তি বৃদ্ধি, চলতি সম্পত্তি হ্রাস, অথবা চলতি দায়ের বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস, এই ধরনের ক্ষেত্রে চলতি অনুপাত প্রভাবিত হয় না। এইভাবে আপনাদেরকে উত্তরগুলো মনে রাখা লাগবে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 5। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? পরিবর্তনশীল ব্যয় মানে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও আসছিল। গতদিনকার ক্লাসে আমরা পড়ছিলাম, যারা যারা ক্লাস করছিলেন গতদিন তারা আশা করি মেলায় দেখতে পারবেন। পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যে ব্যয়টা উৎপাদনের সাথে প্রভাবিত হয়। উৎপাদন বাড়ালে যে ব্যয়টা বাড়ে, উৎপাদন কমালে যে ব্যয়টা কমে, সেটাকে বলে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় উত্তর হবে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল, এটা ছাড়াও আরও দুইটা উদাহরণ মুখস্থ রাখবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আরেকটা উপাদানের নাম মনে রাখতে হবে হচ্ছে বিক্রয় কর্মীর কমিশন। বিক্রয় কর্মীর কমিশন।
সাধারণত এই তিনটা জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। তাহলে বিক্রয় কর্মীর কমিশন, প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, এই তিনটা উপাদানকে আমরা কি বলবো? পরিবর্তনশীল ব্যয়। আসেন আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে বেসিক্যালি আমরা কি রাখছি আপনাদের জন্য। সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এমন সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সের মাধ্যমেই হবে, যেখানে আপনার বিইউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এই ইউনিভার্সিটিতেও আপনি পরীক্ষা দেওয়ার জন্য যেই ম্যাথ লাগবে, ইংলিশ ভার্সনের পড়াশোনা লাগবে, সবই আমাদের এই সেকেন্ড টাইম কোর্সে অন্তর্ভুক্ত থাকবে। শুরুতে একটা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। মার্কেটিং ফিনান্স লাগবে কোথায়? মার্কেটিং ফিনান্স লাগবে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষাতে, মার্কেটিং ফিনান্স লাগবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে। আর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার লাগে হচ্ছে কি? লাগে হচ্ছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট। এই চারটা সাবজেক্ট পড়লে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি কভার হয়ে যায়। আর হচ্ছে আপনার একটু এক্সট্রা করে পড়তে হবে হচ্ছে ম্যাথ অ্যান্ড আইকিউ। ম্যাথ এবং আইকিউ লাগবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে, ম্যাথ আইকিউ লাগবে জাহাঙ্গীরনগরের অনেকগুলো ইউনিটে পরীক্ষা দিতে গেলে, ম্যাথ লাগবে হচ্ছে আপনার সাস্টে পরীক্ষা দিতে গেলে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যদি আপনি পরীক্ষা দেন তখন আপনার ম্যাথ লাগবে পরীক্ষাতে। আর হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন চলে আসে হলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেটার আগে আমরা হচ্ছে ব্যবসায় সম্পর্কিত যেই টাইপের জেনারেল নলেজগুলো, সেগুলোরও আমরা হচ্ছে ক্লাসের ব্যবস্থা আপনাদের জন্য রাখছি এবং প্রতিনিয়ত পরীক্ষার ব্যবস্থা থাকতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রিভিশন প্ল্যান থাকবে আমাদের, মডেল টেস্ট প্রোগ্রাম থাকবে আমাদের। সো সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক বা আগ্রহী তাদের উদ্দেশ্যে কথা একটাই, আই এডুকেশন যেই মানের সার্ভিস আপনাকে দিতে পারবে, এই মানের সার্ভিস বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মের পক্ষে চিন্তা করাটাই হচ্ছে অনেক দুষ্কর। কারণ আই এডুকেশন এতটা সমৃদ্ধ টিচার প্যানেল, এতটা সমৃদ্ধ লেকচার ম্যাটেরিয়াল নিয়ে সেকেন্ড টাইমারদেরকে প্রস্তুতি নেওয়ায়, যাতে প্রত্যেকটা সেকেন্ড টাইমার যেন অ্যাটলিস্ট সে সেকেন্ড হওয়ার চিন্তা না করে, সে যাতে দ্বিতীয়বারে ফার্স্ট হওয়ার চিন্তা নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, এই কনফিডেন্সটুকু বিল্ড আপ করে দেওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সো আপনার নিজের নামের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত করার জন্য, আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য সেকেন্ড টাইম ব্যাচ আপনার অপেক্ষায় আছে। আসেন আমরা আরও কিছু কোয়েশ্চেন সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 9, সমচ্ছেদ বিন্দু এই সম্পর্কিত একটা প্রশ্ন, এবং এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল গত বছরের কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে। এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা, তারপরে হচ্ছে স্থায়ী ব্যয়ের পরিমাণ, স্থির ব্যয় 50,000 টাকা। এখানে বলা আছে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়ের পরিমাণ দেওয়া 1 লক্ষ টাকা এবং বিক্রয় এককের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2000 একক। তো শুরুতে এই কোশ্চেনটার সমাধান করার জন্য দেখেন আমাদের স্লাইডের মধ্যে উত্তর লিখে দেওয়া আছে। একটু যদি খেয়াল করি, আমরা শুরুতে আমরা বের করে নিচ্ছি একক প্রতি বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য 2 লক্ষ, বিক্রয়ের একক বলা আছে 2000। তাহলে আমরা 2 লক্ষ টাকাকে 2000 একক দ্বারা ভাগ করে নিব। 2 লক্ষ টাকাকে 2000 একক দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কি? আমাদের একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ 100 টাকা আসবে। তার পাশাপাশি আমরা আরও বের করব একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, বা যাকে প্রান্তিক ব্যয় নামে আমরা অভিহিত করতে পারি, পরিবর্তনশীল ব্যয় বা প্রান্তিক ব্যয়। তাহলে আমাদের প্রান্তিক ব্যয়ের পরিমাণ দেওয়া ছিল প্রশ্নে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাকে আমরা ওই বিক্রয়ের একক এইটার পরিমাণ দ্বারা ভাগ করব। 1 লক্ষ ডিভাইডেড বাই হচ্ছে 2000। তাহলে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আসবে হচ্ছে 50 টাকা। তাহলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এই দুইটা সবার আগে বের করব। তার পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে একক প্রতি দত্তাংশ বের করা। দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন। দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়কে বিয়োগ করলে, 100 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে আপনি পাবেন একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্তের পরিমাণ, যার টাকা আসে হচ্ছে 50 টাকা।
এবার আপনার কাজ হচ্ছে সমচ্ছেদ বিক্রয় বের করার জন্য। সমচ্ছেদ বিক্রয় বের করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই, স্থায়ী ব্যয়ের পরিমাণকে জাস্ট আপনি একক প্রতি দত্তাংশ দ্বারা ভাগ করে দিলেই হবে। একক প্রতি দত্তাংশ এইটা দ্বারা ডিভাইড করলে আমাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। খেয়াল করেন আমাদের প্রশ্নে স্থায়ী ব্যয়ের পরিমাণ যা দেওয়া আছে হচ্ছে 50,000 টাকা। স্থায়ী ব্যয়ের পরিমাণ 50,000 এবং একক প্রতি দত্তাংশ যার পরিমাণ বের করছিলাম আমরা 50 টাকা। তাহলে 50,000 ডিভাইডেড বাই 50 করলে আপনার পরিমাণ আসবে হচ্ছে 1000 একক। আর এই 1000 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করলে আপনার লাভ বা ক্ষতি কিছুই হবে না। সমচ্ছেদ বিন্দু মানেই হচ্ছে যেখানে লাভ ক্ষতি কিছুই হয় না, লাভ ক্ষতি কিছুই হবে না। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর। আসেন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে গিয়ে খেয়াল করব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পত্তিকে দেখানো হয়। উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পত্তিকে দেখাতে হয় যে মূল্যে, সেটার নাম হচ্ছে উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পত্তিকে আমরা দেখাবো হচ্ছে স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্যে অথবা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে সম্পত্তিকে আমরা হচ্ছে বহিমূল্যে প্রদর্শন করি বা বহিমূল্যে দেখাই। আর এই উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পত্তিকে এই ক্রয় মূল্যে বা বহিমূল্যে দেখাতে হয় যে নিয়ম অনুযায়ী, সেই নিয়মটার নাম হচ্ছে স্যার চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা। এবং এই কোশ্চেনটার একদম পারফেক্ট সঠিক উত্তর হওয়া উচিত হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। বাট অপশনে চলমান প্রতিষ্ঠান ধারণা কোথাও নাই। বাট আমরা জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা এইটা ক্রয় মূল্য নীতিকে, এই যে ঐতিহাসিক ব্যয় বলা আছে, ঐতিহাসিক ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য নীতি। চলমান প্রতিষ্ঠান ধারণা কি করে? এটা ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে, সাপোর্ট করে। কারণ এই যে ক্রয় মূল্যে সম্পত্তিকে আপনি দেখাচ্ছেন, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করেন ক্রয় মূল্য নীতি অনুযায়ী। সো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ক্রয় মূল্যে প্রদর্শন করতে হয়, ক্রয় মূল্যে প্রদর্শন করতে হয়। আর ক্রয় মূল্য নীতি অনুযায়ী ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয়। সো দুই জায়গাতেই যেহেতু ক্রয় মূল্য আছে, একটা আরেকটাকে সমর্থন করে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। যদি অপশনে চলমান প্রতিষ্ঠান ধারণা দেওয়া থাকতো, এইটা হতো এই কোশ্চেনটার একদম পারফেক্ট সঠিক উত্তর। বাট চলমান প্রতিষ্ঠান ধারণা দেওয়া নাই। আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা উত্তর দিব হচ্ছে অপশন নাম্বার সি, ঐতিহাসিক ব্যয় নীতি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 16,800 আর ক্রয় মূল্যের উপর মুনাফার পরিমাণ বলছে হচ্ছে 12%। আমরা জানি যে যখন ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া থাকে তখন আমরা হিসাবটা করি এই রকম যে ক্রয় মূল্যের পরিমাণকে আমরা ধরি 100 টাকা, তার সাথে যদি আমরা মুনাফা বা লাভের টাকাকে যোগ করে দেই, লাভের পরিমাণ হচ্ছে 12, তাহলে ক্রয় মূল্য আর মুনাফা যোগ করলে আপনার আসবে বিক্রয় মূল্য এর পরিমাণ। আর বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 112। সো এই বিক্রয়ের পরিমাণ 16,800, বিক্রয়ের পরিমাণ 16,800, এইটাকে আপনি ভাগ করবেন, বিক্রয়ের মান হচ্ছে 112, এইটা দ্বারা ভাগ। আর প্রশ্নে যা বের করতে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ 100 দ্বারা আপনি করবেন হচ্ছে গুণ। এই ক্যালকুলেশনটা করলে আপনার প্রশ্নের সঠিক উত্তর আসবে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। জাস্ট এই ক্যালকুলেশনটা করে নিলেই হবে। যখন প্রশ্নে ক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকবে, ক্রয় মূল্যকে 100 ধরবো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকলে বিক্রয় মূল্যকে 100 ধরবো। আর যার টাকা দেওয়া থাকবে তার মান দিয়ে ভাগ করতে হয়, আর যা নির্ণয় করতে হবে তার মান দ্বারা গুণ করতে হয়। আপনাদেরকে ক্লাসে এই নিয়মটা আমি সুন্দর মতো শিখাইছি। যারা যারা গত বছর ক্লাস করছেন বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন আপনারা ক্লাস করতে গেছেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে শেখানো হয়েছে যে মুনাফার হার পরিবর্তন করে নেওয়া। তো স্যার ক্রয় হার যদি 12% হয়, বিক্রয় হার কত? এইটা
মুখস্থ করা যাবে না, ক্যালকুলেশন করে করতে হবে। সো আপনি যখন ক্রয় হারকে পরিবর্তন করতে যাবেন, ক্রয় হারকে পরিবর্তন করতে গেলে নিয়মটা হবে হচ্ছে আপনার এই 100 ইন্টু 12 ডিভাইডেড বাই ক্রয় হার থাকলে যোগ হয় 100 যোগ 12, তার মানে উপরে আসবে হচ্ছে 1200 ডিভাইডেড বাই 112। ক্যালকুলেশন করবেন, বিক্রয় হার বের করবেন, মুনাফা বের করবেন, তারপরে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, অনেক সময় লাগে। সো যখন এরকমের পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমার কাছে মনে হয় যে এই রুলসটা যদি আমরা ফলো করতে পারি, খুব সহজেই আপনারা একটা ক্যালকুলেশন করে এই ধরনের প্রশ্ন সলভ করে ফেলতে পারবেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 9, বেশ সহজ একটা প্রশ্ন। 1994 সালের যে কোম্পানি আইন, সেটা অনুযায়ী উদ্বৃত্ত পত্রের ছকটা হচ্ছে তালিকা 11, যার অন্য নাম তফসিল 11 বলা হয়ে থাকে। তালিকা 11 বা তফসিল 11 বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, কোয়েশ্চেন নাম্বার 10। একটা ভুল সংশোধন করার সময় যখন অনিশ্চিত হিসাব আসতেছে, আমাদের অনিশ্চিত হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে হবে, তখন ভুলটা কয় পাশে হবে? এটা হচ্ছে রেওয়ামিলের যে কোনো এক পাশে হতে পারে ভুল, হতে পারে সেটা ডেবিট পাশে, হতে পারে সেটা ক্রেডিট পাশে। তাহলে যখন একদিকে ভুল সংগঠিত হয় তখন আপনার আসবে হচ্ছে অনিশ্চিত হিসাব। এবং এই যে আমরা কোশ্চেনগুলো সলভ করতেছি, খেয়াল করে দেখেন, এই যে আমরা উদ্বৃত্তপত্রের স্থায়ী সম্পত্তি দেখানো, বিক্রয়ের পরিমাণ দেওয়া, তারপরে হচ্ছে আপনার 94 সালের কোম্পানি আইনে উদ্বৃত্তপত্রের ছক, অনিশ্চিত হিসাব, এই 4টা প্রশ্নই বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের অ্যাকাউন্টিংয়ের কোশ্চেনগুলো সলভ করে গেলে আপনি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষাতে ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবেন। সো যারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত 8 বছরের কোশ্চেনের সলিউশন আপনাদের গ্রুপে আমি ক্লাস নিছি। সেখানে অ্যাকাউন্টিংয়ের বিগত 8 বছরের 160টা প্রশ্ন কোনটা কোন টপিক থেকে আসছে বিশ্লেষণ করে আপনাদেরকে পড়ানো হয়েছে, এবং আপনাদেরকে আরও প্র্যাকটিসের জন্য বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়তে। সো আপনি সেকেন্ড টাইমের পরীক্ষার্থী হন, কোনো সমস্যা নাই, কিন্তু সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া যায় সেখানে কিন্তু স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট হয়। সো যে কোনো ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য আপনি অবশ্যই বেসিক হিসেবে বিশ্ববিদ্যালয় এর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই আপনি ভালো মতো পড়বেন, তাহলে কমন পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে। কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই একটু বুঝে বুঝে সলভ করতে হবে, এবং সেগুলো ক্লাসের মধ্যে আমরা করায় দিচ্ছি আপনাদের। আসেন পরবর্তী প্রশ্ন, শালবন কোম্পানি, জাস্ট নামটাই পরিবর্তন হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো, তাই নাম দিছে হচ্ছে শালবন। কুমিল্লাতে শালবন আছে, ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় শালবন। শালবন কোম্পানির বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 10:1 নতুন শেয়ার বিতরণ করলো। যখনই কোম্পানি বিনামূল্যে শেয়ার বিতরণ করে এটাকে বলা হয় হচ্ছে বোনাস শেয়ার। সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বার অপশন, বোনাস শেয়ার হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। এই জায়গাতে বের করতে বলা আছে কোন হার? ক্রয় মূল্যের উপর মুনাফার হার। এইটাও ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন রিপিট করা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, যেটা দ্বারা আমরা ক্রয় হারকে নির্দেশ করি। আর ক্রয় হার নির্ণয় করার সূত্র আমাদেরকে উপরে লিখতে হবে হচ্ছে মোট মুনাফা বা মোট লাভের পরিমাণ, আর নিচে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। মোট মুনাফা ডিভাইডেড বাই হবে বিক্রিত পণ্যের ব্যয়, যাকে আপনি 100 দ্বারা গুণ করে ক্রয় হার নির্ণয় করতে পারবেন। মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে। এই যে মোট মুনাফার পরিমাণ 6000 টাকা, যে মানটা আমরা উপরে লিখব মোট মুনাফা 6000, বাট প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের মান দেওয়া নাই, বাট না থাকলেও আপনি বের করতে পারবেন। কিভাবে? আপনার প্রশ্নে দেওয়া আছে নিট বিক্রয়, যার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। নিট বিক্রয় থেকে আপনি হচ্ছে এই মুনাফার পরিমাণটাকে বিয়োগ করবেন। মুনাফার পরিমাণ 6000, নিট বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আপনি পেয়ে যাবেন বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি এটা আমাদের সবারই মনে থাকার কথা। 30,000 থেকে 6000কে বাদ দিলে টাকার পরিমাণ আসবে 24,000। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়।
বিক্রিত পণ্যের ব্যয় 24,000 টাকার মান লিখবো আমরা, তাহলে 6,000 টাকার মুনাফা আর 24,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি আমরা কাটাকাটি একটু করে দেখাই আপনাদের, 24,000 থেকে 0.3টা, 6,000 থেকে 0.3টা কেটে দিলাম, তারপরে 6 একে 6, 6 দিয়ে 24টা কাটলে কত 4, 4 6 24। দেন এবার 4 দিয়ে আপনি 100কে কেটে দিবেন, 4 দিয়ে 100 কাটলে মান হবে হচ্ছে 25। তাহলে ক্রয় হারের পরিমাণ উত্তর হবে হচ্ছে 25%। সঠিক উত্তর দেওয়া আছে আমাদের অপশন নাম্বার সিতে। 25% হবে হচ্ছে আমাদের কিসের হার? ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় হার বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বলা যেতে পারে। দেখি এবার আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নের আগে লাস্ট আপনার জন্য সেকেন্ড টাইমের আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো। এরকমের অ্যাডভার্টাইজমেন্ট বারবার আপনার সামনে আসতেছে আর আপনি ইগনোর করে চলে যাচ্ছেন। এটা ইগনোর করা মানে হচ্ছে নিজের লাইফটাকেই আপনি ইগনোর করছেন। আগে ডিটারমাইন হন যে নামের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিকিয়ান ট্যাগ যুক্ত করতে হবে, যাতে কেউ যখন আপনার নাম জিজ্ঞাসা করে যাতে বলতে পারেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং সাবজেক্টে বা ফিনান্সে পড়তেছি, বা আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করতেছি অ্যাকাউন্টিং সাবজেক্টে। সো এই রকমের আত্মপরিচয় যদি আপনাকে বদলাইতে হয় তাহলে অবশ্যই সেকেন্ড টাইমের ভালো প্রস্তুতির জন্য আই এডুকেশনের ডেফিনেটলি কোনো বিকল্প নাই, খুঁজে পাবেনও না আপনি। পরবর্তী প্রশ্নে দেখি কোশ্চেন নাম্বার 13। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে যে ব্যয়টা প্রতিনিয়ত সংগঠিত হয়, বারবার হবে। তাইলে মেশিনের যেটা বিমা খরচ, এটা আপনাকে প্রতি বছর বিমার খরচে টাকা দিতে হবে। বিমার টাকা একবার দিলে হবে না, প্রত্যেক বছরে বছরে বিমার প্রিমিয়াম দিবেন। সো এটা হবে হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তারপর দেখব কোন হিসাবটা বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। বছর শেষে বন্ধ করা হয় যাকে, সেটার নাম হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। অস্থায়ী বা নামিক হিসাবকে আমরা বন্ধ করে দেই। আর অস্থায়ী বা নামিক হিসাবটা হচ্ছে এখানে বিক্রয়। বিক্রয় হচ্ছে একটা আয়বাচক হিসাব। আর আমরা জানি যে সকল আয়, সকল ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি, উত্তোলন, লভ্যাংশ, এগুলাকে বলা হয় অস্থায়ী বা নামিক হিসাব। আর যা বছরের শেষে সমাপনী দাখিলার মাধ্যমে সমাপ্ত বা বন্ধ করতে হয়। নামগুলো আরেকবার বলে দেই, খেয়াল করেন। আয় হিসাব, ব্যয় হিসাব। আয় থেকে ব্যয় বিয়োগ করলে নিট লাভ অথবা নিট ক্ষতি। এক মালিকানা ব্যবসায় হলে মালিকের উত্তোলন, আর যৌথ মূলধনী কোম্পানি হলে লভ্যাংশ। এই সব কয়টা হিসাবকে একত্রে আমরা অস্থায়ী বা নামিক হিসাব নামে অভিহিত করি। আর নামিক হিসাবটাকেই সমাপনী দাখিলার মাধ্যমে সমাপ্ত বা বন্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী হবে হচ্ছে এখানে ব্যাংক। ব্যাংক হবে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, বাহ্যিক ব্যবহারকারী। সঠিক উত্তর হবে হচ্ছে ব্যাংক। পরবর্তী প্রশ্ন, কোম্পানির শেয়ার বিক্রয়ের যিনি দায়িত্ব নেন, যিনি দায়িত্ব নেবেন শেয়ার বিক্রয়ের, তাকে বলা হবে হচ্ছে অবলেখক। অবলেখক, যার ইংরেজি নাম হচ্ছে আন্ডার রাইটার। আন্ডার রাইটার, অবলেখক বা ইংরেজিতে আন্ডার রাইটার, তারা হচ্ছে যে কোনো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব নেয়। আর শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা হচ্ছে কমিশন পেয়ে থাকে। সো কমিশনের লোভে তারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব নিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হবে কাকে? ইকুইটি ও ঋণ, ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর ঋণ মানে হচ্ছে দায়। তাহলে দায় ও মালিকানা সত্ত্ব দুইটারই বৈশিষ্ট্য আছে যে শেয়ারে, সেটাকে বলা হয় অগ্রাধিকার যুক্ত শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে আমরা সংকট সিকিউরিটি এই নামেও অভিহিত করে থাকি। সংকট সিকিউরিটি এই নামেও এটাকে অভিহিত করা যায়। আসেন পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই আমরা। এই প্রশ্নগুলো বেশ সহজ, গত বছরের প্রশ্ন যেগুলো আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সো এই টাইপের সহজ সহজ প্রশ্নগুলো এরকমের সহজভাবে শিখে রাখেন, আস্তে আস্তে নিজের উপর আস্থা ফেরত পাবেন। আর সেকেন্ড টাইমের প্রস্তুতিতে সেকেন্ড না, ফার্স্টই হবেন ইনশাল্লাহ আপনারা। 15% হচ্ছে ভ্যাট সহ পণ্য ক্রয় 69,000 টাকা। তাহলে ভ্যাটের পরিমাণ কত বের করতে বলা আছে? ভ্যাটের পরিমাণ বের করবো এইভাবে, 69,000 টাকা ইন্টু ভ্যাটের নিয়ম হচ্ছে 15 ডিভাইডেড বাই 115। 15 ডিভাইডেড বাই 115, আমরা জানি যে 15 দিয়ে 115টা কাটলে হবে হচ্ছে 23, আর
23 দিয়ে যদি আপনি হচ্ছে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 5 15 আর হচ্ছে আমাদের 5 23 হবে হচ্ছে 115, তাহলে 3/23। এবার 23 দিয়ে যদি আপনি 69 কাটেন তাহলে হচ্ছে 3000, 3000কে 3 দ্বারা গুণ, 3000কে 3 দ্বারা গুণ করলে আসবে 3 3-কে 9000 টাকা, তাহলে ভ্যাটের পরিমাণ হবে হচ্ছে 9000 টাকা। এখানে আমরা উভয় মানকে কত দ্বারা ভাগ করলাম? 5 দিয়ে ভাগ। এটাকে যখন আপনি 5 দিয়ে ভাগ করবেন তখন এই মানগুলো চলে আসবে। 15-রে 5 দিয়ে ভাগ করলে কত? 3। আর 115-রে 5 দিয়ে ভাগ করলে আসবে 23। 23 দ্বারা 69-রে কাটলে হচ্ছে 3, 3000কে 3 দ্বারা গুণ, 9000 টাকা হবে ভ্যাটের পরিমাণ। আসেন পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 19, যেখানে বলা হচ্ছে পাস বই। পাস বই যেটা ব্যাংক সংরক্ষণ করে, পাস বই যা ব্যাংক সংরক্ষণ করে সেই ক্ষেত্রে ডেবিট উদ্বৃত্ত, পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে হবে ব্যাংক জমাতিরিক্ত, আর পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত এর মানে হবে হচ্ছে ব্যাংকে জমা। আমরা আমাদের ক্ষেত্রে সংরক্ষণ করি হচ্ছে নগদান বই। নগদান বইতে আমরা ডেবিট উদ্বৃত্ত দ্বারা হাতে নগদের পরিমাণকে বুঝাই, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে হিসাবটা হবে হচ্ছে উল্টা। আমাদের কাছে যেটা ডেবিট, ব্যাংকের জন্য সেটা হবে হচ্ছে ক্রেডিট। আমরা যখন ব্যাংকে টাকা জমা দেই তখন আমরা কোম্পানি ব্যাংক হিসাবকে ডেবিট করি, আর অন্যদিকে ব্যাংক সেটাকে লিখে হচ্ছে ক্রেডিট হিসেবে। আমাদের জন্য যেটা সম্পত্তি, ব্যাংকের জন্য সেটা হবে হচ্ছে দায়। সো মনে রাখবো, পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্তকে, আর পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করবে হচ্ছে ব্যাংকে জমার পরিমাণকে। কোন খরচটা কাঁচামাল ক্রয় খরচের অন্তর্ভুক্ত নয়? কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টা বিবেচিত হয় না সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। যখন আপনি বিদেশে পণ্য পাঠান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রপ্তানি শুল্ক, আর ক্রয় পরিবহন আমদানি শুল্ক ডক চার্জ এই সবগুলো হচ্ছে পণ্যের ক্রয়ের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নগদ প্রবাহ বিবরণী এটা প্রস্তুত করা শুরু হয় কোন সাল থেকে? এটা প্রস্তুত করা শুরু হয়েছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, বাংলাদেশে এটা বাধ্যতামূলক করা হয়েছে 1994 সালের আইনে। আর এইটা বেসিক্যালি আমেরিকাতে এটা গঠিত হয়েছে 1987 সালে, তখন তারা বাধ্যতামূলক করছে এই নগদ প্রবাহ বিবরণী করা। তবে এটা কার্যকর হয়েছে আনুষ্ঠানিকভাবে 1988 সাল থেকে এটাকে কার্যকর করা হয়। তাহলে আমেরিকাতে সর্বপ্রথম বাধ্যতামূলক করা হয়েছে নগদ প্রবাহ বিবরণী করতে হবে কত সাল থেকে? 1988। সঠিক উত্তর হবে হচ্ছে 1988 সাল। এই সালে এটা কার্যকর। যদিও ঘোষণা আসছে আগের বছর 87 সালে ঘোষণা আসছে বাধ্যতামূলক, বাট কার্যকর যেই সাল থেকে সেটাকে সঠিক উত্তর ধরতে হবে। আর আমাদের বাংলাদেশ যদি হয় সেক্ষেত্রে 1994 এটাকে আপনি উত্তর হিসেবে ধার্য করবেন। পরবর্তী প্রশ্ন দেখব, খনিজ সম্পদ। খনিজ সম্পদ অবলোকনের জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে শূন্যীকরণ পদ্ধতি, শূন্যীকরণ। আর অপরদিকে আমরা জানি যে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি, যেটা অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে আমরা যেটা ধার্য করি সেটাকে বলা হয় হচ্ছে অবলোপন, অবলোপন। আর যেটা স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা ধার্য করি হচ্ছে অবচয়। স্থায়ী সম্পত্তির জন্য অবচয়, অস্পর্শনীয় সম্পত্তির জন্য অবলোপন। আর প্রাকৃতিক সম্পত্তি বা ক্ষয়িষ্ণু সম্পত্তি, প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির ক্ষেত্রে আমরা ধার্য করি হচ্ছে শূন্যীকরণ, শূন্যীকরণ পদ্ধতি, অথবা এর অন্য নাম অবক্ষয় পদ্ধতি বলা যেতে পারে। শূন্যীকরণ বা অবক্ষয়, এই মেথডটার ইংরেজি নাম হচ্ছে ডেপ্লিশন মেথড। ইংরেজি নাম সহকারে লিখে দিলাম। এইবার যেহেতু সেকেন্ড টাইমের প্রস্তুতি নেবেন, বাংলা ইংরেজি যত নিয়ম কানুন আছে সব শিখে রাখেন, যাতে পরীক্ষার প্রশ্ন যেভাবেই আসুক, দুনিয়ার যেই জায়গা থেকে আসুক, আপনাকে তো পারতে হবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 23, কোনো অংশীদার যদি প্রত্যেক মাসের প্রথম তারিখে, মাসের প্রথমে সে হচ্ছে
1000 টাকা যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত? এই কোশ্চেনটা সঠিক উত্তর করা সম্ভব না, কারণ এখানে হচ্ছে কোনো সুদের হার দেওয়া নাই, সুদের হার দেওয়া নাই। যেহেতু সুদের পার্সেন্টেজ নাই তাহলে আমরা ধার্য করব কি, করার সুযোগ নাই। তবে মাথায় রাখেন, যখন মাসের প্রথমে উত্তোলনের কথা বলে তখন কিন্তু 6.5 দ্বারা গুণ করতে হয়। তাহলে যদি এখানে উত্তোলনের সুদের হার 10% আমরা ধরে নেই, যদি 10% ধরে নেই, সেক্ষেত্রে অঙ্কের হিসাবটা কেমন হয় খেয়াল করেন। 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 10% মানে 10/100 ইন্টু হচ্ছে 6.5। এই ক্যালকুলেশন করলে আপনার সুদের পরিমাণ আসবে 650। আপনি ডি নাম্বার উত্তর দিতে পারেন, তবে যেহেতু প্রশ্নে পার্সেন্টেজ ছিল না, প্রিন্টিং মিস্টেকে সেটা দেওয়া ছিল না, তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবাইকে নাম্বার দিছে, কারণ প্রশ্নে তো ভুল দেওয়া ছিল। তাই পরবর্তী প্রশ্নে আমরা দেখব অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুইন সঞ্চিতি এটা কোন নীতির ভিত্তিতে রাখা হয়? এটা রাখতে হয় হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, রেওয়া মিলে কোন হিসাবটি বহির্ভূত থাকে বা রেওয়া মিলে কোন হিসাবটা অন্তর্ভুক্ত হয় না? রেওয়া মিলে আসে না কি? রেওয়া মিলে আসে না হচ্ছে প্রারম্ভিক টাকা আর হচ্ছে সমাপনী বস্তু। প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক যে কোনো টাকার পরিমাণ, প্রারম্ভিক টাকার পরিমাণ, আর হচ্ছে সমাপনীর ক্ষেত্রে হচ্ছে বস্তু বা সমাপনী যে কোনো মাল, সেটা মণিহারি হতে পারে, আপনার সমাপনী মজুদ পণ্য হতে পারে। প্রারম্ভিক টাকা মানে কি? আপনার প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, এই বিষয়গুলো রেওয়া মিলে আসে না। সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বার অপশন, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, এইটা আসবে না। আসবে কি কি? আসবে সমাপনী ব্যাংক ব্যালেন্স, তারপরে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মণিহারি। কিন্তু যদি অঙ্কের মধ্যে সমাপনী মজুদ পণ্য থাকে, সমাপনী মণিহারি থাকে, এগুলা বিবেচনাতে আসবে না। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। আধা পরিবর্তনশীল ব্যয়, যার অন্য নাম মিশ্র ব্যয় বলা হয়ে থাকে। আর এই মিশ্র ব্যয়ের জন্য উদাহরণ মনে রাখতে হবে হচ্ছে বৈদ্যুতিক বিল, বৈদ্যুতিক বিল বা বিদ্যুৎ খরচ, বৈদ্যুতিক বিল বা বিদ্যুৎ খরচ, এইটা একটা মিশ্র ব্যয়। তারপরে আরও যেটা পড়ব আমরা সেটা হচ্ছে ইন্টারনেট খরচ, ইন্টারনেট খরচ। তার পরবর্তীতে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার টেলিফোন বিল, টেলিফোন বিল। এই তিনটা খরচকে বলা হয় মিশ্র ব্যয়। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। যে তিনটা নাম লিখে দিলাম, এই তিনটা নাম ভালো মতো পড়লেই আপনার পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে, কারণ আধা পরিবর্তনশীল ব্যয় এই তিনটাই, এর বাইরে হওয়া সম্ভব না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। বিক্রয়ের উপর মুনাফার হার 75%, তাহলে ক্রয়ের উপর মুনাফার হার কত হবে? বিক্রয়ের উপর মুনাফার হার যখন দেওয়া থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন হবে 100 গুণন 75, মানে বিক্রয়ের হার, আর নিচে হবে বিক্রয়ের হার, তাই মাইনাস 100 মাইনাস 75। আমরা ক্যালকুলেশন যদি করি, এখানে উপরে 7500 আর নিচে আসবে হচ্ছে 25। 75কে 3 দ্বারা কাটলে, 25 দ্বারা কাটলে হচ্ছে 3, 2টা শূন্য, তাহলে আমাদের পার্সেন্টেজ হবে হচ্ছে 300%। অর্থাৎ যখন বিক্রয় হারের পরিমাণ 75%, তখন ক্রয় হারের পরিমাণ হবে হচ্ছে 300%। ক্রয় হারের মান হবে হচ্ছে 300%। সি নাম্বার অপশন আমাদের প্রশ্নের সঠিক উত্তর। আর 3টা প্রশ্ন আমরা দ্রুত শেষ করে নেই। কোন হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়? সমাপনী জাবেদা প্রস্তুত করা হয় অস্থায়ী বা নামিক হিসাবের জন্য। সঠিক উত্তরে বি নাম্বার অপশন। তাহলে অস্থায়ী বা নামিক হিসাব, এর জন্য কি প্রস্তুত করতে হয়? সমাপনী জাবেদা দাখিলা। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় হচ্ছে খতিয়ানকে, কারণ খতিয়ানকে আমরা বলি হচ্ছে হিসাবের পাকা বই, যেখানে আপনি স্থায়ীভাবে এগুলাকে সংরক্ষণ করেন। সর্বশেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে পণ্য বিক্রয় ও আয়ের জন্য, পণ্য বিক্রয় ও আয়ের জন্য ব্যবহৃত যে ভাউচার, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রেডিট ভাউচার। সেটার নাম হবে হচ্ছে ক্রেডিট ভাউচার। আর ডেবিট ভাউচার কার জন্য হবে? ডেবিট ভাউচার হবে হচ্ছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় ও ব্যয় বা খরচ,
কোনো খরচ লিপিবদ্ধের জন্য, খরচের জন্য ব্যবহার করা হয় ডেবিট ভাউচারকে, আর আয়ের জন্য ব্যবহার করা হয় ক্রেডিট ভাউচারকে। এই মোট 30টা কোশ্চেন আমরা পড়লাম, যা গত বছর কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে। সো যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা প্রথম টার্গেট করেন, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা টার্গেট করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যার সীমাবদ্ধতা আছে, মেয়েদের জন্য 100টা সিট, ছেলেদের জন্য 100টা সিট, যদিও সেকেন্ড টাইমাররাই ম্যাক্সিমাম চান্স পায়। জাহাঙ্গীরনগর এইটা আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। আর হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। সো আমরা গত দিনকার ক্লাসে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করছি, আজকের ক্লাসে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলাম। আগামীকাল আমাদের পরবর্তী যে অ্যাকাউন্টিং ক্লাস থাকবে, সেখানেও এই রকমের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করা হবে। সো যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা করতেছি, এখনও শিওরিটি করে উঠতে পারি নাই কি করব নিজে, আগে 10টা মিনিট ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, বাবা মার সাথে কথাবার্তা বলেন। সেকেন্ড টাইম লম্বা একটা জার্নি, শুরু যদি করেন শেষ পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। মিনিমাম এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাস থেকেই আপনার পছন্দসই বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করবে। সো এখন থেকে যদি আপনি পথ চলা শুরু করেন, কমপক্ষে 6 থেকে 8 মাস আপনাকে লেখাপড়ার সাথে থাকতে হবে। এই দৃঢ় মানসিকতা যদি আপনার হয়ে থাকে, তাহলে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। নতুবা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়েন, অনার্স করেন, চাকরি বাকরি পাবেন কিনা সেটা আমার চাইতে আপনিই ভালো জানেন। দিন শেষে লেখাপড়া করে যদি একটা পছন্দসই চাকরি বা পছন্দসই ব্যবসা আপনি করতে না পারেন, এর চাইতে লেখাপড়া না করে দেশের বাইরে চলে যাওয়াটা বুদ্ধিমানের মতো কাজ। পড়লে ভালো জায়গাতেই পড়েন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, এমন জায়গাতে পড়েন যেখান থেকে পাশ করে বের হইলে যখন আপনি চাকরির ইন্টারভিউতে যাবেন, আপনার সিভিটা দেখে ফেলে দিবে না, আপনার সিভিটা দেখে আগ্রহী হবে, দেখি এর মধ্যে হয়তোবা কিছু কোয়ালিটি আছে। সো এমন একটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেন, সেটার মান যাতে ওই লেভেলের হয় যে আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হতেন, তাহলে আপনি কাকে নিয়োগ করতেন, একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে। সিদ্ধান্তটা এবার আপনি নিজেই আশা করে নিতে পারবেন। সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার আপনাদের ইংরেজি বিষয়ের ক্লাস থাকবে। গতদিন কারেন্টের একটু ঝামেলার কারণে মহাইমিন স্যার পুরোপুরি শেষ করতে পারে নাই। ইনশাল্লাহ আগামীকালকে ঠিক রাত 9টার সময় মহাইমিনুল স্যার আবার আপনাদের সামনে ইংরেজি বিষয়ের ক্লাস নিয়ে হাজির হবেন। সেই পর্যন্ত সেকেন্ড টাইমাররা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করতে থাকেন। কারণ আমি নিজে আর্জেন্টিনার সাপোর্টার, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে। আর্জেন্টিনাকে যারা যারা সাপোর্ট করবেন সেকেন্ড টাইমার, তাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। ইনশাল্লাহ আর্জেন্টিনা সাপোর্টার সেকেন্ড টাইমাররা ডেফিনেটলি ভালো ফলাফল করবে। ব্রাজিলওয়ালাদের কি হবে সেটা আমি বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।